নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখঞ্জ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে নবম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় জার্মানির ঐক্য আন্দোলন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, জার্মানির ঐক্য আন্দোলন। কি বলা হচ্ছে, 1871 খ্রিস্টাব্দে অটম ফন বিসমার্কের নেতৃত্বে প্রাশিয়ার অধীনে জার্মানির ঐক্য আন্দোলন সফল হয়, যা ইউরোপের মানচিত্রে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। বিসমার্ক রক্ত ও লোহনীতি, দক্ষ কূটনীতি এবং 3টি প্রধান যুদ্ধের দ্বারা জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করেন। এবার জার্মানির ঐক্য আন্দোলনের মূল পর্যায়সমূহ। প্রথম, প্রেক্ষাপট ও নেতৃত্ব। 19 শতকের শুরুতে জার্মানি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। প্রাশিয়া ছিল এর মধ্যে সবচেয়ে শক্তিশালী। 1862 সালে রাজা প্রথম উইলিয়াম বিসমার্ককে প্রধানমন্ত্রী হিসেবে জার্মানিতে নিয়োগ করেন। এরপর রক্ত ও লোহনীতি। বিসমার্ক ভেবেছিলেন যে কোনো কিছু ঐক্য বা শক্তি গড়ে তুলতে গেলে বক্তৃতা বা ভাষণ দিলে চলবে না, চাই একটি সামরিক যুদ্ধের দ্বারা বা রক্তের মাধ্যমে একটা ঐক্য। অর্থাৎ তিনি এই ডেনমার্কের যুদ্ধ, স্যাডোয়ার যুদ্ধ এবং সেডানের যুদ্ধের মাধ্যমে তিনি জার্মানির ঐক্য সাধন করতে চেয়েছিলেন। এটাকেই বলা হয় রক্ত ও লোহ নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন নীতি। এবার বলা হচ্ছে ঐক্য যুদ্ধের পর্যায়। প্রথম পর্যায় ডেনমার্কের যুদ্ধ বা সময়কাল প্রথম 1864 খ্রিস্টাব্দে। প্রতিদ্বন্দ্বী কারা ছিল? প্রাশিয়া ও ডেনমার্ক। নিরপেক্ষ দেশ কে ছিল? অস্ট্রিয়া। বন্ধুরা, এখানে নিরপেক্ষ বলতে একটু বোঝা যাক বা বলা যায় যে নিরপেক্ষ রেখেছে এখানে বিসমার্ক, অর্থাৎ বিসমার্ককে বলা হয় কূটনীতির জাদুকর। কেন তাকে কূটনীতির জাদুকর বলা হচ্ছে একটু বলা যাক যে তিনি এখানে কূটনীতির মাধ্যমে এই 3টে যুদ্ধ করেছিল। এই যুদ্ধের প্রথম হচ্ছে কি ডেনমার্কের যুদ্ধ, যেখানে অস্ট্রিয়াকে প্রাশিয়া বা বিসমার্ক নিরপেক্ষ রাখতে চাইছে, অর্থাৎ তাকে যুদ্ধ করতে না বলা হচ্ছে। সে যদি যুদ্ধ না করে তাকে ডেনমার্কের থেকে একটি এলাকা তাকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে। এই কারণে তাকে দেওয়া হয়েছিল কি হলস্টাইন, অর্থাৎ স্লেজুইগ আর হলস্টাইনকে কেন্দ্র করেই এই ডেনমার্কের যুদ্ধটা হবে। এই কারণেই অস্ট্রিয়াকে নিরপেক্ষ রাখা এবং অস্ট্রিয়া নিরপেক্ষই থাকে। এবার যুদ্ধের কারণ। স্লেজুইগ ও হলস্টাইনকে কেন্দ্র করে যুদ্ধের পরিণতি। প্রাশিয়ার কাছে ডেনমার্ক পরাজিত হয়। যুদ্ধের সমাপ্তি। 1865 খ্রিস্টাব্দে গ্যাস্টিনের সন্ধির দ্বারা এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ফলাফল, প্রাশিয়া স্লেজুইগ ও অস্ট্রিয়া হলস্টাইন লাভ করে। এরপর দ্বিতীয় যুদ্ধ, স্যাডোয়ার যুদ্ধ। সময়কাল 1866 খ্রিস্টাব্দের 16 জুন। প্রতিদ্বন্দ্বী প্রাশিয়া ও অস্ট্রিয়া। নিরপেক্ষ দেশ ফ্রান্স। বন্ধুরা, এখানে বিসমার্ক আরেকটি কূটনীতি প্রয়োগ করেছিল, অর্থাৎ হলস্টাইন যে অস্ট্রিয়াকে ডেনমার্কের যুদ্ধের পর দিয়ে দিয়েছিল সেটা কিন্তু তার লাগবে, অর্থাৎ জার্মানির ঐক্য সাধন করতে গেলে হলস্টাইনটাও কাছে লাগবে। এই কারণে অস্ট্রিয়ার সাথে তার যুদ্ধ অবশ্যভাবী ছিল। এই কারণে সে অস্ট্রিয়ার থেকে হলস্টাইনটা কেড়ে নেওয়ার জন্য কূটনীতি প্রয়োগ করে, অর্থাৎ এখানে এই যুদ্ধে ফ্রান্সকে নিরপেক্ষ রাখে, কারণ ফ্রান্স অস্ট্রিয়ার মিত্র ছিল। এই কারণে ভেবেছিল হয়তো অস্ট্রিয়া ফ্রান্সের সাহায্যে জার্মানিকে পরাজিত করতে পারে বা ক্ষতি করতে পারে। এই জন্য আগাম বিসমার্ক ফ্রান্সকে
অস্ট্রিয়ার থেকে কিছু এলাকা দিবে বলে তাকে নিরপেক্ষ রাখে। এবার যুদ্ধের কারণ হলস্টাইন, হ্যানোভার ও ক্যাসেলকে কেন্দ্র করে। যুদ্ধের পরিণতি প্রাশিয়ার কাছে অস্ট্রিয়া পরাজিত হয়। যুদ্ধের সমাপ্তি 1866 খ্রিস্টাব্দে 23 আগস্ট প্রাগের সন্ধির দ্বারা এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ফলাফল অস্ট্রিয়ার কাছ থেকে প্রাশিয়া, হ্যানোভার, ক্যাসেল ও হলস্টাইন লাভ করে। তৃতীয় যুদ্ধ সেডানের যুদ্ধ। সময়কাল 1870 খ্রিস্টাব্দে। প্রতিদ্বন্দ্বী প্রাশিয়া ও ফ্রান্স, নিরপেক্ষ দেশ ইটালি। বন্ধুরা, এখানে বিসমার্ক ইটালিকে নিরপেক্ষ রেখেছিল, কারণ ইটালিরও এই সময় ঐক্য বাতাবরণ গড়ে উঠছিল, অর্থাৎ ইটালিও এই সময় শক্তিরূপে ইউরোপ মহাদেশে প্রাধান্য বিস্তার করেছিল, অর্থাৎ জার্মানির কাছে বাধা দিতে পারে ইটালি। এই কারণে ফ্রান্সের সাথে সেডানের যুদ্ধের সময় ইটালিকে নিরপেক্ষ রেখেছিল কি দিবে বলে? রোম, অর্থাৎ ইটালির রাজধানী যে রোম, এই ইটালি রোমটা পেলেই তারও ঐক্য সাধন হবে। এই কারণে বিসমার্ক ইটালিকে বলেছিল যে তুমি নিরপেক্ষ থাকো, আমি ফ্রান্সকে পরাজিত করে তোমাকে রোম পাইয়ে দেব। ইটালি যুদ্ধ না করে যদি রোমটা পেয়ে যায়, এই কারণেই সে নিরপেক্ষ ছিল। আর এইখানে যুদ্ধের কারণ একটু বলা যেতে পারে ডিসকাস করে, যে ফ্রান্সের সেই সময় সম্রাট ছিল তৃতীয় নেপোলিয়ন, অর্থাৎ স্যাডোয়ার যুদ্ধের পর ফ্রান্সকে যে বিসমার্ক যে এলাকাগুলো দিবে বলেছিল, সেগুলো কিন্তু তাকে প্রতিশ্রুতি অনুযায়ী দেওয়া হয়নি। এই কারণে ফ্রান্সের জনগণরা ক্ষুব্ধ হয়েছিল তৃতীয় নেপোলিয়নের এই কার্যকলাপে। অর্থাৎ তারা বলেছিল যে আমরা যদি অস্ট্রিয়াকে সাহায্য করতাম, তাহলে হয়তো জার্মানি পরাজিত হতো এবং আমাদের যে মিত্র রাষ্ট্র অস্ট্রিয়া আমাদের সাথে থাকতো এবং আমাদের যে অংশগুলো পাওয়ার কথা সেটা আমরা পেয়ে যেতাম। এই কারণে তৃতীয় নেপোলিয়ন চাপে পড়ে তিনি তার প্রতিনিধি বা গুপ্তচর কাউন্ট বেনেদিতিকে জার্মানির সম্রাট বা কাইজার প্রথম উইলিয়ামের কাছে প্রেরণ করেন। কাউন্ট বেনেদিতি জার্মানির সম্রাট বা কাইজার প্রথম উইলিয়ামের সাথে দেখা করে তাদের সঙ্গে এই নিয়ে কিছু কথোপকথন হয়। এই কথোপকথন জার্মান সম্রাট বা কাইজার প্রথম উইলিয়াম তার প্রতিনিধি বলতে পারো বা প্রধানমন্ত্রী, বন্ধু বলতে পারো, এমস নামক জায়গাতে বিশ্রামরত অবস্থায় ছিলেন বিসমার্ক, তাকে এই কথোপকথনটা টেলিগ্রাম করে পাঠিয়ে দেয়। আর এটাই ছিল এমস টেলিগ্রাম নামে পরিচিত। কিন্তু এইখানেই আসল ঘটনা ঘটেছে যে বিসমার্ক কূটনীতি প্রয়োগ করেছে যে ফ্রান্সের সাথে তাকে যুদ্ধ করতেই হবে, আর যুদ্ধের কারণ তো অবশ্যই রাখতে হবে না। এই কারণে এই এমস যে কথোপকথনটা পাঠানো হয়েছে, অর্থাৎ এই কথোপকথনটাকেই তিনি কিছু কাটছাট করে এমনভাবে তৈরি করেছে যেন মনে হবে জার্মানির সম্রাট বা কাইজার ফ্রান্সের সম্রাটকে অপমান করেছে। এই রকমই তিনি কাটছাট করে একটা পত্র বেনেদিতির হাত দিয়ে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের কাছে পাঠিয়ে দেয়। আর এতে ফ্রান্সের সম্রাট পড়ে অবশ্যই তাকে অপমান করা হয়েছে বলে ভাবে। অর্থাৎ ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলস্বরূপ 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে পরিণতি কি, যে প্রাশিয়ার কাছে ফ্রান্স পরাজিত হয়। আর যুদ্ধের সমাপ্তি 1871 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্টের সন্ধির দ্বারা এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ফলাফল ফ্রান্সের কাছ থেকে প্রাশিয়া মেটজ, আলসাস ও লোরেন লাভ করে। আর ইটালির প্রতিশ্রুতি অনুযায়ী ইটালিকে ফ্রান্সের থেকে বিসমার্ক রোম তুলে দেয়। অর্থাৎ এইভাবে জার্মানিরও ঐক্য হয় এবং ইটালিরও ঐক্য সাধন হয়। এবার চূড়ান্ত ঐক্য বা মূল্যায়ন। 1871 সালের 18ই জানুয়ারি ভার্সাই প্রাসাদে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামকে জার্মান সম্রাট হিসেবে ঘোষণা করা হয় ও বিসমার্ককে ঐক্যবদ্ধ জার্মানির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। এইভাবে আনুষ্ঠানিকভাবে
জার্মানির ঐক্য সাধন সম্ভব হয়। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। এরপর আবার নতুন নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ। সবাই ভালো থাকবে তোমরা।